প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। বিএনআইএস হোম স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের অষ্টম শ্রেণীর খুব গুরুত্বপূর্ণ একটা গ্রামার পাঠ নিয়ে হাজির হয়েছি। তো চলো ক্লাসটা শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থী, আজকে টপিক হচ্ছে প্যাসেজ ন্যারেশন। আজকে ক্লাস নাম্বার 8 এবং আজকে ক্লাসের সাথে কিন্তু তোমাদের এইচডব্লিউ সংযুক্ত করা হয়েছে, এইচডব্লিউ নাম্বার 3। তো চলো আগে আমরা একটু দেখে নিই, আগে আমরা একটু বলে নিই যে প্যাসেজ ন্যারেশন করার আগে ইতিমধ্যে কিন্তু তোমরা মোটামুটি তোমাদের যে সেন্টেন্স ভেদে যে পরিবর্তন এবং টেন্স ভেদে যে পরিবর্তন সেটা তোমরা ইতিমধ্যে শিখে গেছো। যেহেতু তোমরা এখন অষ্টম শ্রেণীতে পড়ছো, অষ্টম শ্রেণীতে আমরা কিন্তু ন্যারেশনটা সেন্টেন্স ন্যারেশন না করে আমরা প্যাসেজ ন্যারেশন করি। তো যারা মোটামুটি সেন্টেন্স ন্যারেশনটা সম্পর্কে ভালো ধারণা যারা রাখে বা যারা পারে করতে, তাহলে কিন্তু ইজিলি প্যাসেজ ন্যারেশনটা করতে পারে। তবে কিছু কিছু নিয়ম কানুন আছে যেটা প্যাসেজ ন্যারেশনের জন্য খুবই প্রযোজ্য। তো আমি এখানে টোটাল 1 2 3 4 5 6 7টা নিয়ম তোমাদেরকে আমি এখানে লিখে দিয়েছি এবং সেই নিয়মের উপর ভিত্তি করে তোমাদের এক্সাম্পলও দেওয়ার চেষ্টা করেছি। তো আশা করি এই 7টা রুলস যদি তুমি মাথায় রাখতে পারো, যদি আয়ত্ত করতে পারো, প্যাসেজ ন্যারেশন তোমাদের জন্য কোনো কঠিন কিছু হবে না, ইনশাল্লাহ খুব ইজিলি করতে পারবে। তো আগেই আমি বলে রাখছি, প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে কিন্তু অনেকগুলো গ্রামাটিক্যাল বিষয় আমাদের জানতে হয়। তো সেই বিষয়গুলো সব একটা ক্লাসে তো করা সম্ভব না। তবে যেহেতু আগে অনেকগুলো ক্লাস হয়ে গেছে আমাদের এই ন্যারেশনের উপরে, তো আমি এর পরবর্তী যে প্যাসেজ ন্যারেশনের জন্য যেটা লাগবে সেটা আমি বলছি। প্রথমেই তোমরা নিশ্চয়ই জেনে থাকতে পারো যে হি সেইড টু মি ইউ আর এ ওয়াইজ ম্যান, এই যেটা বাক্য, এই বাক্যের কিন্তু আমরা জানি যে ইনভার্টেড কমার মধ্যে অর্থাৎ যে স্পিচটা সে দেবে এটাকে আমরা বলি রিপোর্টেড স্পিচ, আর এটার বাহির যে অংশটা থাকে অর্থাৎ এই পার্টটা এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। তো এখান থেকেই আমরা বেসিক্যালি আমরা নিয়মটা করছি। দেখো, প্রথমে রিপোর্টিং ভার্ব আগে বা পরে যেখানেই থাক, ইনডিরেক্ট করার সময় সর্বদা আগে বসবে। অর্থাৎ অনেক সময় কিন্তু তুমি দেখতে পাবে যে এখানে যেমন প্রথমে আছে হি সেইড টু মি, অর্থাৎ রিপোর্টিং ভার্বের এই অংশটা কিন্তু আমাদের এই রিপোর্টের স্পিচের আগে আছে, কিন্তু অনেক সময় এরকম দেখতে পাবে যে রিপোর্টিং ভার্বটা পরে দেওয়া আছে। তো সেক্ষেত্রেও যেখানে থাক না কেন, আগে থাক বা মাঝে থাক, অনেক সময় দেখা যায় পরপর দুটো বাক্য দিয়ে মাঝখানে রিপোর্টিং ভার্বের অংশ দেওয়া হয়। তো যেখানে থাক না কেন তোমাকে কিন্তু যখন তুমি ইনডিরেক্ট করবে তখন তোমাকে অবভিয়াসলি তোমাকে সামনে বসিয়েই তোমাকে শুরু করতে হবে। লাইক দেখো, আই এম ভেরি হেল্পলেস হি সেইড টু মি, দেখতেই পাচ্ছ রিপোর্টিং ভার্বটা কিন্তু পরে দেওয়া আছে, কিন্তু আমাকে শুরু করতে হবে কিন্তু রিপোর্টিং ভার্ব দিয়ে বাক্যটা শুরু করতে হবে। এটা অ্যান্সার আমি কি লিখেছি দেখো, হি সেইড টু মি দ্যাট। এখানে দ্যাট কেন বসেছে? যেহেতু বাক্যটা আমাদের এই ইনভার্টেড কমার ভিতরে যে স্পিচটা দেওয়া আছে এটা হচ্ছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। আর অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা শিখেছি যে রিপোর্টিং ভার্বের পরে দ্যাট, তারপরে সাবজেক্ট, তারপরে টেন্সের পরিবর্তন করতে হয়। তো দ্যাটের পরে আমরা হি লিখেছি, কারণটা হলো এই যে আই, তো আমরা জানি ফার্স্ট পার্সন ফলো করে কাকে? সাবজেক্টকে। সেকেন্ড পার্সন ফলো করে অবজেক্টকে। তো ফার্স্ট পার্সন যেহেতু আই, সো হি, এখানে কি আছে? আই এম ভেরি হেল্পলেস। আই যেহেতু ফার্স্ট পার্সন, সে ফলো করবে কাকে? সাবজেক্টকে, অর্থাৎ হিকে। এই জন্য আমি দ্যাটের পরে হি বসিয়েছি। আর এটাও আমরা জানি যে যদি আমাদের রিপোর্টেড স্পিচের মধ্যে অ্যাম ইজ আর থাকে তাহলে সেটা কিন্তু ইনডিরেক্ট করার সময় ওয়াজ ওয়ার হয়ে যায়। সো এখানে আমি কি লিখেছি? হি ওয়াজ ভেরি হেল্পলেস। 1 নাম্বারটা শেষ, আমি 2 নাম্বারে আসি। পরপর 2টি বা 3টি বক্তব্যকে অলসো সেইড, অলসো অ্যাডেড, অলসো আস্কড, ফার্দার সেইড, ফার্দার অ্যাডেড, এগেইন সেইড ইত্যাদি জাতীয় শব্দ দ্বারা সংযুক্ত করা হয়। অর্থাৎ যেহেতু আমাদের এই টপিকটার নামই হচ্ছে প্যাসেজ ন্যারেশন, বুঝতেই পারছো কতগুলো লাইন একসঙ্গে দেওয়া থাকে। তো এই লাইনগুলোকে যখন আমরা একত্র করার জন্য কিছু শব্দের প্রয়োজন হয়। সেই শব্দগুলোকে আমরা কখনো কখনো এই অলসো সেইড বা অলসো অ্যাডেড, অলসো আস্কড দিয়ে আমরা 2টা বা 3টা বাক্যকে যুক্ত করতে পারি। এখানে খেয়াল করো, আমাদের উদাহরণটা দেওয়া আছে, শি সেইড টু মি হোয়াট ইজ ইউর নেম, হোয়ার ডু ইউ লিভ।
অর্থাৎ সে আমাকে দুটো প্রশ্ন করেছে, একটা হচ্ছে তোমার নাম কি, তুমি কোথায় থাকো। অর্থাৎ দুটো প্রশ্ন যেহেতু করেছে, আমি দুইবার আমাকে এটা রিপ্লাই দিতে হবে। যেমন দেখো, শি আস্কড মি, আর আস্ক কেন লেখা হয়েছে এটা তোমরা ইতিমধ্যে শিখেছো। যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে ইনভার্টেড কমার মধ্যে, তাহলে আমাকে সেইটুর পরিবর্তে আস্ক লিখতে হবে। সো আমি এখানে শি আস্কড মি লিখেছি। আর এটাও আমরা শিখেছি যে যখন আমরা বুঝবো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তখন কিন্তু আমরা কি করি, যদি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় তখন আমরা ইফ দিয়ে বাক্যটাকে লিঙ্ক করে দেই। আর যদি WH ওয়ার্ড দিয়ে শুরু হয় তখন কিন্তু আর ইফ বসানোর প্রয়োজন নেই, তখন আমরা WH ওয়ার্ডটাই বসাবো। যেমন দেখো, শি আস্কড মি হোয়াটের পরে আমি সাবজেক্ট ইয়োর নেম আছে, তাহলে মাই নেম হবে। তাহলে শি আস্কড মি হোয়াট মাই নেম ওয়াজ, এই যে একটা বাক্য হলো। এখন আমি দ্বিতীয় বাক্যটাকে কীভাবে যুক্ত করেছি, হোয়ার ডু লিভ, এটাকে আমি যুক্ত করেছি এভাবে দেখো, অ্যান্ড অলসো আস্কড মি হোয়ার আই লিভড। অর্থাৎ এখানে খেয়াল করো, এই যে অলসো আস্কড মি, এই জিনিসটা কিন্তু আমরা ইতিমধ্যে আমরা পেয়ে গেছি অলসো আস্কড। সো এখানে এভাবেই বসবে, পরপর দুটো বাক্যকে যুক্ত করার জন্য আমরা অলসো আস্কড মি দিয়ে কমপ্লিট করলাম। এবার যাই 3 নম্বরে যাই। এখানে আছে ইয়েস থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ এবং নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ বসে। অনেক সময় থাকে যে কেউ কাউকে প্রশ্ন করছে, স্পিকার লিসনারকে হয়তো কোনো প্রশ্ন করছে, হয়তো সেটা উত্তর হা বোধকও হয় বা না বোধকও হয়। তো ইয়েস থাকলে আমরা রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ লিখবো, আর নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ লিখবো। তোমরা উদাহরণের মাধ্যমে এটা আরও ক্লিয়ার হতে পারবে। দেখো, শিলা সেড আর ইউ গোয়িং টু স্কুল, নো আই এম নট ফিলিং ওয়েল আই সেড। অর্থাৎ শিলা আমাকে প্রশ্ন করেছে তুমি কি স্কুলে যাচ্ছ, তখন আমি বলছি না, আজকে আমি ভালো বোধ করছি না। তো এটার উত্তর কি হবে, শিলা আস্কড মি ইফ, আমি এর আগেই বলেছি যদি অক্সিলারি ভার্ব দিয়ে বাক্যটা শুরু হয় তাহলে কিন্তু আমি লিঙ্কার হিসেবে ইফ যুক্ত করব। সো ইফ দেওয়া আছে, ইফ আই ওয়াজ গোয়িং টু স্কুল। এরপর দেখো, আমি চাইলে কিছু তুমি দুটো বাক্য বা তিনটে বাক্যকে যুক্ত করার জন্য অনেক সময় তুমি তোমার মনের মতো করেও কিছু শব্দ তুমি যুক্ত করতে পারো। যেমন এখানে লিখেছি দেন আই রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, এই যে এখানে নো বলেছি, এই জন্য নো এর পরিবর্তে আমি কি লিখেছি, আই রিপ্লাইড ইন দ্য নেগেটিভ দ্যাট। এরপরে যে কথাটা বলেছি নো এর পরে, সেটা আমি বসিয়ে দিব দ্যাট আই ওয়াজ নট ফিলিং ওয়েল। এই হলো আমার 3টা রুলস এবং তার এক্সাম্পল। এবার আমি যাই 4 নাম্বার রুলসে। এখানে আছে যদি কাউকে অ্যাড্রেস করা হয় তবে অ্যাড্রেসিং অ্যাজ ব্রাদার বা সিস্টার বা ডিয়ার ফ্রেন্ডস বা ফ্রেন্ড দিয়ে শুরু করতে হয়। অর্থাৎ অনেক বাক্যে তুমি দেখতে পাবে যে হয়তো বলছে মাই ডিয়ার সন বা মাই ডিয়ার ডটার বা ডিয়ার ফ্রেন্ডস অথবা ফ্রেন্ড বা ব্রাদার সিস্টার, এভাবে দেখবে যে সম্বোধন করে কোন কথা বলছে। তো সম্বোধনের ক্ষেত্রে তুমি করবে কি, প্রথমে আগে ওই সম্বোধনের জন্য অ্যাড্রেসিং অ্যাজ লিখে সম্বোধনের অংশটুকু লিখবে, এরপর অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা চেঞ্জ করি সেভাবে চেঞ্জ করবে। তো উদাহরণটা দেখো, আর ইউ হাংরি ফ্রেন্ডস, দ্য লিডার সেড টু দেম। অর্থাৎ দলনেতা তাদেরকে বলেছিল তোমরা কি ক্ষুধার্ত। এই যে ফ্রেন্ডস বলে যে সম্বোধনটা করেছে, এই জন্য এটাকে আমরা কি করব, অ্যাড্রেসিং অ্যাজের পরে এই ফ্রেন্ডস শব্দটা দিয়ে দিব। তাহলে কি হলো, অ্যাড্রেসিং অ্যাজ ফ্রেন্ডস, এইটুকু বলার পরে কিন্তু নর্মালভাবে করবে, যেভাবে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সকে করতে হয় সেভাবে করবে। দ্য লিডার আস্কড দেম ইফ দে ওয়ার হাংরি। ইফ বসেছে আর এর কারণে, যেহেতু এটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু, ইন্টারোগেটিভ লিঙ্কার হচ্ছে ইফ হয়। তারপরে যেহেতু এখানে আমি আগেই বলেছি আমি যা থাকলে ওয়াজ ওয়ার হয়ে যায়, সো দের পরে ওয়ার হয়ে গেছে, আর বাকিটুকু তো সেম রয়ে গেছে। তো এটা গেল আমাদের 4 নাম্বার। 5-এ যাই। অনেক সময় বাক্যের মধ্যে তোমরা দেখতে পাবে স্যার বা ম্যাডাম বলে কথা বলছে, সম্মান দিয়ে কথা বলছে, তখন আমরা কি করব, তখন আমরা উইথ রেসপেক্ট অথবা রেসপেক্টফুলি আমরা লিখব। যেমন দেখো, নো স্যার আই হ্যাভ নট কমপ্লিটেড মাই হোমওয়ার্ক, রাতুল সেড টু দ্য টিচার। অর্থাৎ তাদের একটা কনভারসেশন চলছিল নিশ্চয়। তো আমরা তো যেহেতু অনেকগুলো রুলস একসাথে বলবো, বড় কনভারসেশন না দিয়ে আমি অংশ বিশেষ আমি তোমাদের জন্য তুলে ধরেছি, যেন ওখান থেকে জাস্ট ওই পার্টটা তোমরা কীভাবে অ্যান্সার করতে পারো সেটার জন্য লিখতে পারো। তো এখানে রাতুল কিন্তু তার শিক্ষককে বলেছে যে হয়তো তার শিক্ষক তাকে জিজ্ঞাসা করেছে তুমি কি তোমার হোমওয়ার্ক কমপ্লিট করেছো, তখন হয়তো বা সে উত্তর দিয়েছে, তখন বলছে না আমি কমপ্লিট করিনি। তো এই জিনিসটা আমরা কিভাবে এখানে লিখব, রাতুল রেসপেক্টফুলি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, যেহেতু নো আছে এই জন্য এখানে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ দ্যাট হি হ্যাড নট। আমরা জানি হ্যাভ বা হ্যাজ থাকলে সেটা ইনজেক্ট করার সময় আমরা কি করব, হ্যাড নট করে দিব, মানে হ্যাড করে দিব, যেহেতু নট আছে নটটা বসিয়ে দিয়েছি। তাহলে কি হলো এটা, হি হ্যাড নট কমপ্লিটেড হিজ হোমওয়ার্ক। আবার তুমি চাইলে কিন্তু উইথ রেসপেক্টটাও লিখতে পারো, সেক্ষেত্রে
সেক্ষেত্রে তুমি এভাবেও লিখতে পারো, রাতুল রিপ্লাইড ইন দ্য নেগেটিভ উইথ রেসপেক্ট। হ্যাঁ, যদি তুমি রেসপেক্টফুলি লিখতে চাও তাহলে কিন্তু উইথ লেখা যাবে না, শুধু রেসপেক্টফুলি লিখতে হবে। আর উইথ রেসপেক্ট যদি লিখতে চাও সেটা পরে লেখায় সেও। এবার যাই আমাদের 6 নাম্বার রুলসে যাই। এখানে আছে বাই আল্লাহ, বাই গড থাকলে সোয়ারিং বাই আল্লাহ অথবা সোয়ারিং বাই গড ইত্যাদি ব্যবহার করতে হয়। অর্থাৎ আমরা দেখবো অনেক সময় কথায় কথায় হয়তো বা এরকম শপথ করে কথা বলি, তো শপথ করার ক্ষেত্রে আমরা কি লিখবো, সোয়ারিং, যে নামে শপথ করব সেই নামটা আমরা সোয়ারিং বাইয়ের পরে উল্লেখ করব। এখানে খেয়াল করো, বাই আল্লাহ হি রিপ্লাইড আই উইল নট লিভ দিস হাউস। এই যে শপথ করে বললো যে আমি বাড়িটা ছাড়বো না, তাহলে এই বাই আল্লাহর জন্য তুমি প্রথমে আগে এটা বসিয়ে দেবে সোয়ারিং বাই আল্লাহ। এরপর দেখো নর্মালি আমরা করে ফেলেছি হি রিপ্লাইড দ্যাট আই, অর্থাৎ হি উইল থাকলে আমরা জানি উড হয়ে যায়, হি উড নট লিভ। আর নিশ্চয়ই তোমরা জানো দিস থাকলে কিন্তু আমরা চেঞ্জ করে ফেলি, দ্যাট করে ফেলি, তো দ্যাট হাউস। ওকে, আমরা তাহলে 6 পর্যন্ত ক্লিয়ার হতে পেরেছি। এবার আমরা যাব 7 নাম্বার রুলসে। 7 নাম্বার দেখো, এখানে আছে রিপোর্টিং ভার্বের স্থানে প্রেজেন্ট পার্টিসিপল থাকলে তা শুরুতে অপরিবর্তিত অবস্থায় বসে। আচ্ছা, এই যে আমাদের 7টা যে নিয়ম, আসলে 7টা নিয়ম কিন্তু আমরা সবসময় প্যাসেজ ন্যারেশনেই আমরা দেখতে পাই। আর এই যে এই পার্টটাও আসলে আমরা অনেক কনফিউজ থাকি যে এই বিষয়টা কি। বিষয়টা হলো অনেক সময় তোমরা দেখবে ইনভার্টেড কমার বাহিরে কিছু অংশ, বাড়তি অংশ দিয়ে দেয়, সেটা প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে দিয়ে দেয়। সেটাকে আমরা কি করব, এটা নিয়ে আমরা সবাই কনফিউজ থাকি। আসলে ইনভার্টেড কমার বাহিরে অর্থাৎ রিপোর্টিং ভার্বে যত কথা থাক না কেন বাড়তি, এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। তোমরা ওটাকে ওভাবেই রাখবে, একদম সেম রাখবে, ওখানে কোনো চেঞ্জ করার কোনো পরিবর্তন নেই। আমরা শুধু চেঞ্জ কিন্তু করি, শুধু আমরা করি সেই একটু জায়গাটা চেঞ্জ করি। আর হচ্ছে আমরা ইনভার্টেড কমার ভিতরে যে অর্থাৎ রিপোর্টেড স্পিচের মধ্যে এই রিপোর্টেড স্পিচটা শুধু পরিবর্তন করি, বাট বাহিরে কিন্তু তোমার পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, উদাহরণের মাধ্যমে আরও ক্লিয়ার হতে পারবে। দেখো, হোয়াই হ্যাভ ইউ কাম হেয়ার সেইড মিস্টার রায়হান টার্নিং টু দ্য স্ট্রেঞ্জার। অর্থাৎ স্ট্রেঞ্জার একজন মানে অজানা একজন ব্যক্তির দিকে সে মোড় ঘুরিয়ে মিস্টার রায়হান বলল যে আপনি এখানে কেন এসেছেন। এই তো এখন খেয়াল করো, সেইড মিস্টার রায়হান এই পর্যন্ত আমাদের কোনো সমস্যা নাই। সমস্যা হলো টার্নিং টু দ্য স্ট্রেঞ্জার। এই জিনিসটা দেখলে আমরা একটু কনফিউজড হয়ে যাই যে আচ্ছা আমরা এটা কী করবো। এটা নিয়ে আবারও বলছি, এটা নিয়ে কোনো রকম হেজিটেশন ফিল করার কিছু নেই। এই অংশটুকুকে, বাড়তি অংশটুকুকে তুমি শুরুতেই লিখে ফেলবে। যেমন আমি লিখেছি, দেখো, টার্নিং টু দ্য স্ট্রেঞ্জার মিস্টার রায়হান আস্কড হিম, যেহেতু প্রশ্ন করেছে সো আস্কড হিম, আর WH ওয়ার্ড দিয়ে শুরু, সো হোয়াই হয়েছে, হোয়াই হি হ্যাড গন। আমরা জানি কাম থাকলে গো হয়ে যায়, আর যেহেতু হ্যাড আছে সো এখানে আমার পাস্ট পার্টিসিপল হবে, কামের গোয়ের পাস্ট পার্টিসিপল গন হয়ে যাবে, আর হিয়ার থাকলে দেয়ার হয়ে যাবে। তো এটা আশা করি বুঝতে পেরেছো যে আমরা প্রেজেন্ট পার্টিসিপল দেখলে সেটাকে কি করব, শুরুতে আমরা সেটাকে সুন্দর করে এটা বসিয়ে দিব। এটা নিয়ে এটাকে কোনো রকম চেঞ্জ করা কোনো রকম চিন্তায় তোমরা করবে না। তো এই হলো মোটামুটি আমাদের এখানে 7টা নিয়ম আমি বলে দিয়েছি। আমি আগেই বলেছি যে তোমাদের আসলে প্যাসেজ ন্যারেশনের জন্য আমাদের অনেক নিয়ম কানুন জানতে হয়, একটা ক্লাসের মধ্যে সম্পূর্ণ বলা সম্ভব হয় না, তবুও আমি বলার চেষ্টা করেছি। মোটামুটি এই 7টা রুলস মোটামুটি তোমরা যদি বুঝতে পারো, ইনশাল্লাহ প্যাসেজ ন্যারেশন তোমরা খুব ইজিলি করতে পারবে। আর আজকে কিন্তু তোমাদের HW আছে। এখন HW কীভাবে করবে, হয়তো লেখাটা অনেক, যদি তুমি CW টু HW, যেহেতু আমাদের আজকের HW থাকছে, তো এতগুলো লিখতে তোমাদের কষ্ট হতে পারে। সেজন্য তোমাদেরকে আমি বলবো 7টা রুলসের মধ্যে যে কোনো 5টা রুলস তোমরা HW করে স্কুলে জমা দিয়ে দিবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, তো এই পর্যন্ত আজকে ক্লাসটা থাকবে। আবার নতুন ক্লাসে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খোদা হাফেজ।